ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 18.1। 18.1 এর আজকে আমি তোমাদের করাবো, দেখো, 1, 2, 3, 4 এবং 5 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, বলছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু থাকলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। তো দেখো, এই যে আমরা অঙ্ক অধ্যায়টি করছি, এখানে কিন্তু দেখো বর্গমূলের অঙ্ক করব। কিন্তু বর্গমূল করতে হবে এটা নয় বুঝলাম, কিন্তু কেন করতে হবে সেটা তো বুঝে নিতে হবে। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেখো কি বলছে, যতগুলি যতগুলি ঝুড়ি, সেখানে কি বলছে ততগুলি কমলা লেবু রাখলে। এই যে যতগুলি এবং ততগুলি, এই যে শব্দ দুটো দেখলে সে বিষয়টা কি রকম আমি খাতাতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, 1 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো, ধরো এরকম এইদিকে 4, এই 5টা ঝুড়ি আছে। ঠিক আছে, তাহলে কটা ঝুড়ি আছে? 1, 2, 3, 4, 5টি ঝুড়ি। তো প্রত্যেক ঝুড়িতে যতগুলি ঝুড়ি, এখানে কি বলছে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু। তাহলে প্রত্যেক ঝুড়িতে আমরা ততগুলি যদি কমলা লেবু রাখি, দেখো 1, 2, 3, 4, 5, 5টি ঝুড়ি, 5টি করে কমলা লেবু রাখছি। এখানেও 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে কি হচ্ছে, যতগুলি ঝুড়ি কতগুলি ঝুড়ি? 5টি। আর প্রত্যেক ঝুড়িতে 1, 2, 3, 4, 5টি করে কমলা লেবু রাখা হয়েছে। বোঝা গেল? তাহলে বিষয়টা কি রকম হয় দেখো, এদিকেও আমরা যদি যাই কটা পাবো? 5। আবার যদি এদিকেও যাই আমরা কটা পাবো? 5। উভয় দিকে যদি 5 থাকে, তাহলে কটা কমলা লেবু আছে বলো তো? যদি আমরা না গুনি তাও বলতে পারবো যে 5, 5, 25টা কিন্তু এর ভেতরে কমলা লেবু আছে। কিরকম বিষয়টা হলো? এটা কিন্তু একটা বর্গ তৈরি হলো। বোঝা গেল? এটা একটা বর্গ তৈরি হলো। বর্গ মানে আমরা যেদিকেই যাই না কেন সমান। এদিকেও গেলে যা পাবো, ধরো এদিকেও 5, আবার যদি এদিকেও যাই সেখানেও কিন্তু 5। বুঝতে পেরেছো? তাহলে বর্গ এটা হচ্ছে কি কমলা লেবুর সংখ্যা। এইদিকে 5টি কি আমি কমলা লেবু ধরলাম, কমলা লেবু। আমি বোঝানোর জন্য এই বিষয়টা লিখছি। আর এদিকে কি? এদিকে লিখেছি আমি ঝুড়ি। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে ঝুড়ির সংখ্যা, ঝুড়ির সংখ্যা কি করব না, টোটাল যে বিষয়টা আছে, টোটাল বিষয় আছে 5, 5, 25টি। এর মাঝখানে কটি আছে? 5, 5, 25টি। তাহলে ঝুড়ির সংখ্যা যদি আমাকে জানতে চায়, তাহলে তাহলেও কিন্তু আমাদের এই 25-এর বর্গমূল করতে হবে। আবার যদি বলে কমলা লেবুর সংখ্যা কত, তাও কিন্তু 25টার বর্গমূল করলেই পেয়ে যাব। 25-এর বর্গমূল করলে কমলা লেবুর সংখ্যাও 5 হবে, আবার ঝুড়ির সংখ্যাও কিন্তু 5 হবে। বোঝা গেল? তাহলে আমাদের এই অঙ্কগুলো কি বুঝছি, যে যতগুলি ঝুড়ি ততগুলি কমলা লেবু, এরকম প্রত্যেকটা অঙ্কে যতগুলি ততগুলি শব্দ থাকলে আমাদের বর্গমূল করতে হবে। আর যতগুলি ততগুলি বিষয়টা কি সেটা আমি এই ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। যে আমি যতগুলি ঝুড়ি নিয়েছি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু নিয়েছি, মানে একটা বর্গ তৈরি হয়েছে। সেই জন্য বর্গ থেকে যদি আমরা যে কোনো একটা বিষয় জানতে চাই, বর্গ মানে কি দুটো, এখানে 5, 5 মানে 5 গুণ 5, অর্থাৎ মাঝখানে 25টি কমলা লেবু আছে। তাহলে যে কোনো একটা জিনিস যদি জানতে চাই, 5টি ঝুড়ি আর 5টি কমলা লেবু, তাহলে ঝুড়ির সংখ্যা জানতে চাইলে তাও 25-এর বর্গমূল করতে হবে। আবার যদি কমলা লেবুর সংখ্যা জানতে চাই, তাও 25-এর বর্গমূল করতে হবে। বোঝা গেল? একটাই উত্তর কিন্তু পাবো, বর্গমূল করলে ঝুড়ির সংখ্যাও যা হবে কমলা লেবুর সংখ্যাও তাই হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কটা করব এইভাবে। কিভাবে লিখছি দেখো, যে লিখছি মোট কমলা লেবু লেবুর সংখ্যা, মোট কমলা লেবুর সংখ্যা কতটি বলো? 441টি। ঠিক আছে, এবার আমরা এই ভাষাটা লিখবো। দেখো, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখা হয়েছে। তাহলে এই ভাষাটা লিখি, যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে
ততগুলি কমলা লেবু রাখা হয়েছে। ঠিক আছে, যতগুলি ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখা হয়েছে বলে আমরা কিন্তু এখানে জানতে চেয়েছে কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো, অর্থাৎ ঝুড়ির সংখ্যা জানতে চেয়েছে। যদি আমাকে জানতে চাইছো যে কমলা লেবুর সংখ্যা কটা প্রত্যেক ঝুড়িতে, তাও কিন্তু একই উত্তর লিখতাম। কি লিখতাম? যেহেতু এই বিষয়টা আছে সেই জন্য আমরা লিখব যে মোট, অতএব মোট ঝুড়ির সংখ্যা সমান কি করব, এই যে 441 তার বর্গমূল করব। 441 বর্গমূল চিহ্ন দিলাম, বাইরে লিখলাম টি। বোঝা গেল? এবারে আচ্ছা, এবারে এই 441কে আমরা কিসের সাহায্যে বর্গমূল করতে পারি? আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারি। দেখো 441 এরকম আমরা ভাঙবো। দেখো কত দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারবো। দেখো এই যে বিষয়টা আছে 441-এর মধ্যে 4, 4 আর 1 আছে। দেখো 4 যোগ 4 যোগ যদি 1 করি, 4 আর 4 8 আর 1 9, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 441-কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমরা 3 দিয়ে ভাগ করে দিই। দেখো 3 1-কে 3, 4 থেকে 3 চলে গেল, থাকলো 1, পরে 4 অর্থাৎ 14, 3 4 12, তাহলে 14 থেকে 12 চলে গেল, থাকলো হচ্ছে 2, পরে 1 অর্থাৎ 21, 3 7 21। ঠিক আছে, আবার দেখো 7 আর 4 কত, 7 আর 4 হচ্ছে 11 আর 1 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 147-কেও 3 দ্বারা ভাগ করা যাবে। আবার 3 দিয়ে আমরা ভাগ করব। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? 3 দ্বারা ভাগ করার নিয়মই হচ্ছে যদি যে সংখ্যাটা আছে তার মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের যদি যোগ করে যে যোগফলটা পাবো তাকে 3 দ্বারা ভাগ করতে পারলে পুরো বিষয়টা বা পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দেখো 14-কে ভাগ করছি 3 দিয়ে, মানে 3 4 12, 14 থেকে 12 চলে গেল, থাকলো 2 আর পরে 7 অর্থাৎ 27, তাহলে 3 9 27। এবার দেখো 49 এসছে, মানে আমরা জানি 7 7 49, আর কিন্তু যাচ্ছে না। তো দেখো আমরা কি পেলাম, দুটো 3 পেলাম, দুটো 7 পেলাম। তাহলে এই 441-কে ভেঙে যেগুলো পেলাম আমরা এখানটায় লিখি 3 গুণ 3 গুণ 7 গুণ 7। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এই দুটো 3 মানে 3 স্কোয়ার, দুটো 3 একই সংখ্যা যদি দুবার গুণ করি তার বর্গ হয়ে যায়, ওই জন্য 3-এর বর্গ করলাম আর গুণ 7-এর বর্গ করলাম। বর্গ আর ওপরে আছে বর্গমূল, তাহলে বর্গমূলের বাইরে যেহেতু বর্গ ভিতরে আছে সেজন্য শুধু সংখ্যাটা বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? শুধু সংখ্যাটা বেরিয়ে আসবে। আমরা এই জায়গাটা না করে সরাসরি এই দুটোর জায়গায় একটা বের করে আনতাম, দুটোর সাথের জায়গায় একটা সাত বের করে আনতাম, অর্থাৎ এখান থেকে এই লাইনটা সরাসরি করা যেতে পারতো। ঠিক আছে, এই লাইনটা না করলেও কিন্তু হবে, করলেও কোনো অসুবিধে নেই। তাহলে কত পাচ্ছি দেখো, 3 7 21, 21টি। ঠিক আছে, তো দেখো মোট ঝুড়ির সংখ্যা পেলাম কত, 21টি। আমাদের জানতে চেয়েছিল সে যে কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। তাহলে আমরা উত্তরটা এভাবে আরো সুন্দর করে লিখে দিতে পারি, অতএব 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবারে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম। আবার দেখো এই যে যতগুলি তাক, প্রত্যেকটাকে ততগুলি বই। বুঝতে পেরেছো? আমি যে বিষয়টা এখানে বুঝিয়েছি যতগুলি ততগুলি মানে কি, বর্গ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে যদি জানতে চায় তাকের সংখ্যা আর প্রত্যেকটাকে বইয়ের সংখ্যা একই, কিন্তু উত্তর হবে। আচ্ছা, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা যদি 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। দেখো যদি এরকম একটা আলমারি হয়, এরকম তাক আছে আলমারিতে, সেখানে বই সাজানো আছে, এরকম করে বই সাজানো আছে। তো বই সাজিয়ে মোট কত বই ছিল, 86টি বই। কিন্তু 86টি বই কিন্তু সাজানো যায়নি, সাজাতে গিয়ে দেখছে কি 5টি বই আলমারির বাইরে থেকেছে। এখানে 5টি বই বাইরে থেকেছে, তাহলে মোট ছিল 86,
৮৬-র মধ্যে ৫টি বাইরে, তাহলে এর ভিতরে কতগুলো ছিল? ৮৬ থেকে ৫ বাদ দিলে থাকছে ৮১টি। বুঝতে পেরেছো? এর ভেতরে কত বই আছে? ৮১টি। তাহলে মোট যদি ৮১ হয়, যতগুলি তাক আছে আর প্রত্যেক তাকে যদি ততগুলি বই থাকে, এই দিকে যদি তাক হয় আর এইদিকে যদি বইয়ের সংখ্যা হয় প্রত্যেকটাকে, তাহলে এই ৮১কে কিভাবে পাবো? বইয়ের সংখ্যা যদি জানতে চায় বা তাকের সংখ্যা যদি জানতে চায়, ৮১কে কিভাবে পাবো? না ৮১র বর্গমূল করলে কিন্তু পাবো। বুঝতে পেরেছো? বর্গমূল করলে আমি এদিকেও যতগুলি বই পাবো, এদিকেও তাকের সংখ্যা পেয়ে যাব, কারণ এই পুরো বিষয়টা বর্গ আকার হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব যে মোট বইয়ের সংখ্যা ৮৬টি। তাহলে এভাবে লিখি ২ নম্বর দাগের, যে মোট বইয়ের সংখ্যা সমান ৮৬টি। ঠিক আছে, আর কি লিখবো? যতগুলি তাক আলমারিতে ততগুলি যদি বই রাখি, তাহলে ৫টি বই বাইরে ছিল, আলমারির বাইরে, তাহলে ৮৬ থেকে কত ৫ বাদ যাবে। তাহলে আমরা এভাবে লিখবো যে অতএব যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলি বই রাখলে, ঠিক আছে, এখানে কি বলছে? প্রত্যেক তাকে ততগুলি বই রাখলে বইয়ের সংখ্যা হয়, দেখো মোট বই ছিল ৮৬, তাহলে ৮৬ ছিল, আর যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলি যদি বই রাখি, তাহলে কি হবে? না ৮৬ থেকে ৫টা তো বাইরে চলে গেছে, আলমারির বাইরে, তাহলে ভেতরে কটা আছে? ৮১টি। সেটাই লিখছি আমরা, ৮৬ থেকে ৫ বিয়োগ করে বাইরে লিখবো টি, তাহলে ৮১টি বইয়ের সংখ্যা দাঁড়ায়। যেটা কোথায় আছে? যতগুলি তাক প্রত্যেকটাকে ততগুলি বইয়ের সংখ্যা যদি হয়, তাহলে ৮১টি বই কিন্তু এই আলমারির ভেতরে তাকে সাজানো আছে। ওকে, এবারে বলছে দেখো যে তাহলে তাকের সংখ্যা কতগুলি ছিল? আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি, অতএব তাকের সংখ্যা সমান কি লিখতে পারি? এই যে ৮১ কে বর্গমূল করে দিলেই আমরা তাকের সংখ্যা পেয়ে যাব। কতগুলি তাক আছে? ১টা ২টো ৩টে ৪টে এইভাবে। যদি বলতো যে প্রত্যেকটাকে বইয়ের সংখ্যা কত, কারণ কি বলছে? যতগুলি তাক প্রত্যেকটাকে ততগুলি বই, তাহলে এখানে যদি তাকের সংখ্যা না জিজ্ঞেস করে বলতো যে প্রত্যেকটাকে বইয়ের সংখ্যা কত, তাও কিন্তু আমরা এই ৮১কে বর্গমূল করেই পেতাম উত্তরটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে ৮১কে বর্গমূল করলে আমরা এটাকে না করেই মুখে মুখেই করতে পারি। দেখো ৮১কে আমরা ৯ গুণ ৯ করতে পারি না? ৯ ৯ ৮১, তাহলে দুটো ৯ মানে বর্গমূলের বাইরে কিন্তু একটা ৯ বেরিয়ে আসবে। বোঝা গেল? আমরা 9 স্কোয়ার করে তার থেকেও এরকম উপরেরটা যেমন করেছিলাম স্কোয়ার করে তারপরে আমরা বের করেছিলাম, এরকম না করে সরাসরি কিন্তু দুটো ভিতরে আছে মানে একটা আমরা বর্গমূলের বাইরে বের করে আনতে পারবো। তাহলে এতটি, তাহলে তাকের সংখ্যা কত পেলাম? ৯টি। এটাই কিন্তু হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা ৩ নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। বোঝা গেল? কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও ৪ জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে ৪০ জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি। তো দেখো ৩ নম্বর দাগের বিষয়টা আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমাদের মোট এখানে ছাত্র সংখ্যা কত? আজকে উপস্থিত হয়েছে ৪০ জন। ঠিক আছে, ৪০ জনের মধ্যে দেখো ৪ জন বন্ধু বাইরে বেরিয়ে গেছে। কোন বাইরে? না এই ৪০ জনের মধ্যে ৪ জন বেরিয়ে গেছে মানে বাকি থাকে কত? ৪০ থেকে যদি ৪ জন বিয়োগ করি থাকে হচ্ছে ৩৬ জন। এই ৩৬ জন কি করেছে? এইভাবে এদিকে যদি ১ ২ ৩ ৪ ৫ ৬ জন, ঠিক আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬, দেখো এরকম ৬টা সারি তৈরি করেছে। ঠিক আছে, ৬টা সারি, ১ ২ ৩ ৪ ৫ ৬টা সারি, প্রত্যেক সারিতে আবার ৬ জন করে দাঁড়িয়েছে। প্রত্যেক সারিতে কজন দাঁড়িয়েছে বলো? ৬ জন। আমি এরকম বিন্দু বিন্দু করে বোঝানোর চেষ্টা করছি।
দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে কি হয়েছে, 36 জন। এদিকে কটা সারি মোট? সারি হচ্ছে 1 2 3 4 5 6টা। আর প্রত্যেক সারিতে কতজন করে দাঁড়িয়েছে? 1 2 3 4 5 6 জন। তাহলে মোট ভেতরে কত লোক আছে? মোট আছে 36 জন। 6 6, এদিকেও 6, আর এদিকেও কত? এদিকেও 6। তাহলে 6 6 36 জন ভিতরে আছে। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে কটি সারির সংখ্যা কটা, তাহলে সারির সংখ্যা কি করে পাবো? 36কে যদি আমরা বর্গমূল করি তাহলে 6টি পাবো। 6 6 36। তাহলে 6টি সারির সংখ্যা। আবার প্রত্যেক সারিতে যদি জিজ্ঞেস করে যে প্রত্যেক সারিতে কতজন করে লোক দাঁড়িয়েছে, তাও 6। কি করে পাচ্ছি বলো? 36কে বর্গমূল করে। কেন বর্গমূল করব আমি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তো দেখো এবারে আমরা অঙ্কটা করব কিভাবে, কি লিখব। আমরা প্রথমে লিখব যে মোট শ্রেণীতে উপস্থিত ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা কতজন বলো? 40 জন। 40 জন। ঠিক আছে, দেখো এবারে কি লিখছি, এখানে জানতে চেয়েছে কতজন প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে। তাহলে যতগুলি সারি, প্রত্যেক সারিতে ততজন দাঁড়ালে কতজন আমাদের ছাত্র সংখ্যা সেখানে ধরে সেটা আমাদের লিখতে হবে। তাহলে কি লিখবো দেখো, যতজন ছাত্র প্রতি সারিতে যতজন ছাত্র প্রতি সারিতে ততজন, আচ্ছা এখানটায় ততজন কেটে দিয়ে যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে, যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে, ঠিক আছে, ততগুলি সারি হলে মোট ছাত্র থাকবে। কত ছাত্র থাকবে বলো? মোট ছাত্র সংখ্যা হচ্ছে 40, তার থেকে 4 জন বাইরে চলে গেছে। 4 জন যদি বাইরে চলে যায় তাহলে থাকবে হচ্ছে 36 জন। ভালো করে বোঝার চেষ্টা করো। যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে, এই যে প্রতি সারিতে যতজন করে ছাত্র দাঁড়াবে ততগুলি সারি হলে, তাহলে একটা সারিতে কতজন দাঁড়াচ্ছে, ততগুলি যদি এদিকেও সারি হয় তাহলে মোট ছাত্র থাকবে, সেটা এর মধ্যেই আছে। সেটা কতজন? 40 জন থেকে 4 জন বাইরে যেহেতু রয়েছে সেটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 36 জন। ঠিক আছে, এইবার আমাদের জানতে চেয়েছে কি, যে এই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে। তাহলে প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে জানতে চেয়েছে। যদি বলতো সারি সংখ্যা কটা, তাও কিন্তু একই উত্তর লিখতাম। কি লিখতাম না, অতএব যেটা জানতে চেয়েছে সেটাই লিখি, যে সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে। তাহলে বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে ছাত্র দাঁড়িয়েছে সমান, এই 36কে কি করব আমরা? বর্গমূল করে দেব। তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে বাইরে আমরা লিখব জন। 36কে খুব সহজেই মুখে মুখে 6 6 36 করতে পারি। 6 গুণ 6, তাই না? তাহলে দুটো 6 যেহেতু গুণফলের আকারে প্রকাশ করেছি, বর্গমূল চিহ্নের বাইরে চলে আসবে একটি 6, তাহলে 6 জন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি পেলাম? বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে ছাত্র দাঁড়িয়েছে কত? 6 জন করে। প্রত্যেক সারিতে দেখতে পাচ্ছ 6 জন করে দাঁড়িয়েছে। আমাকে যদি জানতে চাইতো যে সারির সংখ্যা কটা, তাও কিন্তু আমরা এই উত্তর পেলাম 6। সব উত্তর আমরা 6 লিখতাম। সেক্ষেত্রে লিখতাম যে সারির সংখ্যা সমান 6টি। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু 3 নম্বর দাগের উত্তরটা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। দেখো এখানে কি বলেছি, যে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য মানে যতজন সদস্য, বুঝতে পেরেছো, তাদের সমান সংখ্যক চাঁদা দিয়েছে। যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে, তাহলে 729 হয়েছে।
তাহলে এখানে জানতে চেয়েছে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত। তাহলে আমরা কি করব, 729কে বর্গমূল করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। কেন উত্তরটা বর্গমূল করব সেটাও কিন্তু এই আগের যে বুঝিয়েছি সেগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। 4 নম্বর দাগের অঙ্কটা আমরা এইভাবে শুরু করব যে যতজন সদস্য, দেখো যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়ে মোট চাঁদা ওঠে, মোট চাঁদা ওঠে কত, 729। বুঝতে পেরেছো, যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। অতএব আমাদের জানতে চেয়েছে গ্রন্থাগারের সদস্য কতজন। অতএব আমরা লিখবো সরাসরি এইভাবে, গ্রন্থাগারের সদস্য সংখ্যা সমান এই 729কে কি করব, বর্গমূল করলেই হয়ে যাবে। তাহলে বাইরে লিখবো এত জন। যদি আমাদের এখানে সদস্য সংখ্যা না জিজ্ঞেস করে জানতে চাইছো যে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে, তাও কিন্তু এই একই উত্তর আমরা বের করতাম। ঠিক আছে, তাহলে দেখো 729 একে আমরা কি করব, উৎপাদকের সাহায্যে ভাঙতে পারবো এইভাবে। দেখো 9 আর 2 কত, 11, 11 আর সাথে 18, 18কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 729কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 7 থেকে 6 বেরিয়ে গেল, থাকলো 1, পরে 2 অর্থাৎ 12, 3 এ 4 12 আর 3 3 9। এবার দেখো 4 আর 3 কত, 7 আর 2 9, তাহলে 9কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 243কে 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো 3 আসতে 24, 3 8কে 3, 81 চলে এলো। 81কে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 27 81, 27কে 3 9 27, আবার 9কে 3 3 9। তাহলে 729কে ভেঙে আমরা কটা 3 পেলাম, দেখো 1 2 3 4 5 6। তাহলে এখানটায় আমরা এরকম করে লিখতে পারি 1 2 3 4 5 6। তাহলে প্রত্যেক জোড়ার থেকে একটা করে 3 আমরা বের করে নিতে পারি। তাহলে একটা 3 বর্গমূলের বাইরে এলো, দুটো এলো, 3টে এলো, প্রত্যেক জোড়ার জন্য একটা করে বাইরে। তাহলে 3 3 9, 3 9 27, 27 জন। ঠিক আছে, তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত পেলাম, 27 জন পেলাম। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন, দেখো যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে মোট পারিশ্রমিক কত, 12,375। যতজন লোক প্রত্যেকে ততদিন কাজ করে এত টাকা পেয়েছে। তাহলে এই বিষয়টা আগে লিখব যতজন লোক ততদিন কাজ করে মোট পারিশ্রমিক কত, 12,375, 12,375। এখানটায় টাকা কথাটা লিখে দিলাম। ঠিক আছে, এত টাকা। এবারে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত, 55 টাকা, সেখানে লিখি প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক সমান কত, 55 টাকা। বুঝতে পেরেছো? তাহলে কতদিন কাজ করেছে, যতজন লোক ততদিন কাজ করেছে, প্রত্যেক দিন 55 টাকা করে পেয়েছে পারিশ্রমিক। তাহলে এই যে 12,375 টাকা মোট পেয়েছে, তা যতদিন কাজ করেছে প্রত্যেক দিন তো 55 টাকা করে পেয়েছে। তাহলে এর মধ্যে কিন্তু 55 টাকা করে প্রতিদিনের হিসাবে সেই টাকাটা গুণফল আকারে রয়েছে এর মধ্যে।
তাহলে আমরা যদি এভাবে লিখি যতজন লোক প্রত্যেকে যদি তত টাকা করে পেত, তাহলে কত টাকা পেত? তাহলে এই যে 55 টাকা করে মোট প্রতিদিন হিসেবে টাকা পেয়ে রয়েছে, সেটা 12,375-এর মধ্যে ঢুকে আছে। সেইটাকে যদি আমরা বের করতে পারি তাহলেই ওটা পাবো। কোনটা পাবো না, লিখছি দেখো, অতএব যতজন লোক তত টাকা পারিশ্রমিক পেলে মোট টাকা পায়, মোট টাকা পায় কত? দেখো এখানে লিখেছিলাম যতজন লোক তত দিন কাজ করে, তত দিন। আর এখানে লিখছি কি যতজন লোক তত টাকা পারিশ্রমিক পেলে। যত দিন কাজ করেছে তত দিন প্রত্যেক দিন 55 টাকা করে টাকা পেয়েছে। তাহলে প্রত্যেক দিন যেহেতু 55 টাকা করে পেয়েছে, সেটাই 12,375-এর মধ্যে ঢুকে আছে। তাহলে 55 দিয়ে 12,375-কে যদি ভাগ করি, তাহলে সেই প্রতিদিনের হিসাবে 55 টাকাটা কিন্তু হিসাব থেকে বেরিয়ে যাবে। তখনই আমরা পাবো যতজন লোক তত টাকা পারিশ্রমিক পেলে মোট টাকা। ঠিক আছে, এটা কত পাবো? 12,375-কে আমরা যদি ভাগ করি 55 দিয়ে, তবে পাবো। ভাগ করে আমরা টাকাটা বাইরে লিখলাম। কত পাবো? দেখো আমি 12,375-কে 55 দিয়ে ভাগ, এখানটা ডান দিকটা করে দিই। দেখো 55 দুগুণে 2 দিয়ে দিলে 55 দুগুণে 110, বিয়োগ করো 3 করতে 3, আচ্ছা 1-এর ক দাও 2, 1 দাও 2, 1 1 মিলে গেল। এখান থেকে 7 নামাও, তাহলে ফের 2 দিয়ে দাও, 110 হবে। তাহলে থাকছে কত? 7 নামছে এখানটায়, আর এখানে 2 নামছে, 1 1 মিলে গেল। এবার এই 5 নামাতে বাকি আছে, 5 নামালাম। তাহলে 5 55 কত হচ্ছে? 5 55 হচ্ছে 275। তো আমরা কত পেলাম দেখো? 225 পাচ্ছি। 225 টাকা পাচ্ছি। কি পাচ্ছি? যতজন লোক তত টাকা পারিশ্রমিক পেলে মোট টাকা পাচ্ছে হচ্ছে 225 টাকা। ওকে, এইবারে এখানে জানতে চেয়েছে যে তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। আমি তাহলে সহজেই লিখতে পারবো 225-কে বর্গমূল করলেই পেয়ে যাবো উত্তরটা। অতএব আমরা লিখবো কতজন লোক কাজে যোগ দিয়েছিলেন, উত্তরটা এভাবে লিখবো, অতএব কাজে যোগ দিয়েছিলেন, কাজে যোগ দিয়েছিলেন সমান বর্গমূল চিহ্ন দিয়ে 225 লিখবো ভিতরে, বাইরে লিখবো জন, এতজন। ঠিক আছে, 225-কে যদি আমরা ভাঙাই, দেখো এখানটায় বর্গমূল আমরা অঙ্কের ভিতরেই করব। 225-কে যদি 5 দিয়ে ভাঙাই, দেখো 4 5-এ 20, 22-এর মধ্যে 20 বেরিয়ে গেল, 2 থাকলো, 5 থাকলো, 25, 5 5-এ 25, ফের 5 দাও, 5 9 45, 3-কে 9-কে 3 3 দিয়ে ভাগ করতে পারবো। তো তাহলে কি কি পেলাম দেখো? দুটো 5 পেলাম আর দুটো 3 পেলাম। তাহলে দুটো থেকে একটা করে বর্গমূল চিহ্নের বাইরে বেরিয়ে আসবে, একটা 5 একটা 3, অর্থাৎ 3 5-এ কত? 15। তাহলে কাজে যোগ দিয়েছিলেন কত? 15 জন। এটা কিন্তু উত্তর হয়ে গেল। আমি ডান দিকে রাফটাকে, এটা অঙ্কের অংশও বলতে পারো বা বাইরে রাফেও রাখতে পারো। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু এই 6 নম্বর দাগ থেকে পরপর অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।